হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সেট নাম্বার 2 ইতিহাসের। এর আগে আমি 1 নম্বর সেট করিয়েছি, তোমরা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি, সেট নাম্বার 2। দেখো, প্রথমে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। পরের প্রশ্ন দিয়ে দাগ, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। পরের প্রশ্ন 3 দাগ, ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল মহাভারত ও রামায়ণ। পরের প্রশ্ন 4 দাগ, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ ছিল অশোক। পরের প্রশ্ন 5 দাগ, ইন্ডিকা বইটি ড্যাশের লেখা, উত্তর হবে মেগাস্তেনিসের লেখা। পরের প্রশ্ন 6 দাগ, ড্যাশ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে, উত্তর হবে এলাহাবাদ। পরের প্রশ্ন 7 দাগ, মহাস্থানগড় হল বর্তমান বাংলাদেশের ড্যাশ জেলার একটি বগুড়া জেলার একটি প্রত্নস্থল। তাহলে মহাস্থান কোথায়? বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। পরের প্রশ্ন 8 দাগ, নাসিক লেক ড্যাশ পাওয়া গেছে, উত্তর লিখবে মহারাষ্ট্রে পাওয়া গেছে। এরপর দেখো 2 দাগ, কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মিলিয়ে লেখো। 1 দেওয়া আছে পিটক। পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি, এখানে হবে ডি। পরের প্রশ্ন দেওয়া আছে বানভট্ট। বানভট্টকে লিখেছিলেন হর্ষচরিত, হবে ই। তারপর 3 আছে কৌটিল্য। কৌটিল্য লিখেছেন অর্থশাস্ত্র, হবে এফ। তারপর দিগম্বর ও শ্বেতাম্বর ছিল জৈন ধর্ম। 5 দেওয়া আছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ হবে গৌতম বুদ্ধ, বি। গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী হবে সাতবাহন বংশের রাজা ছিলেন, এ। এরপর দেখো 3 দাগ, এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, বিদ শব্দের অর্থ কি, উত্তর হবে জ্ঞান। পরের প্রশ্ন 2, জৈন ধর্মানুসারে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন, উত্তর হবে 24 জন। পরের প্রশ্ন 3 দাগ, প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন, উত্তর হবে মহাকাশ্যপ। পরের প্রশ্ন 4 দাগ, আটবি কাদের বলা হতো, উত্তর মৌর্য আমলের অরণ্যবাসীদের। পরের প্রশ্ন 5 দাগ, শুঙ্গদের 2 জন প্রধান শাসকের নাম লেখো, উত্তর হবে পুষ্যমিত্র ও অগ্নিমিত্র। পরের প্রশ্ন 6 দাগ, সংহিতা কথার অর্থ কি, উত্তর হবে সংকলন করা। পরের প্রশ্ন 7 দাগ, বৈদিক শিক্ষার 2টি প্রধান বিষয় ছিল ছন্দ ও ব্যাকরণ। পরের প্রশ্ন 8 দাগ, সুয়ান জাং কোন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, উত্তর হবে চীন, এবং তার লিখিত গ্রন্থের নাম কি, উত্তর হবে সিইউকি, তার লিখিত গ্রন্থের নাম। এরপর দেখো 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি, এটি কয় ভাগে বিভক্ত ও কি কি? তোমাদের টেক্সট বইয়ে 73 নম্বর পেজে রয়েছে। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটকে 3টি ভাগ রয়েছে, সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। দেখো এখানেও লিখেছি 3টি ভাগ, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। পরের প্রশ্ন 2 দাগ, জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝো? 74 নম্বর পেজে রয়েছে তোমাদের টেক্সট বইয়ের। দেখো উত্তর, জৈন ও বৌদ্ধ 2 ধর্মেই ত্রিরত্ন বলে একটি ধারণা আছে। 3টি বিষয়কে 2টি ধর্মেই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, সেগুলোকে এক একটিকে রত্ন বলে। সংখ্যায় 3টি, তাই একসঙ্গে ত্রিরত্ন। তবে জৈন ধর্মের ত্রিরত্ন বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন থেকে আলাদা। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। জৈনরা এই 3টির উপর জোর দিয়েছেন। এই 3টিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। এইটুকু লিখবে, যেটুকু আমি দাগ দিয়েছি সেটুকু লিখে দেবে। পরের প্রশ্ন 3, বেদের অপর নাম শ্রুতি কেন? তোমাদের টেক্সট বই 17 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, বৈদিক পড়াশোনা ও শ্রুতি। বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। ঋগ্বেদে ভেগ শ্রুতি বলে একটা অংশ আছে, সেখানে বলা হয়েছে একটি ব্যাঙ ডাকলে অন্যান্য ব্যাঙ তার মতোই ডাকতে থাকে। ঠিক তেমনি ঋগ্বেদের সূক্তগুলি মনে করে গুরু বা একজন শিক্ষার্থী আবৃত্তি করত, বাকিরা শুনে শুনে মনে রেখে সেটাই নিখুঁতভাবে বলতো। সেই কারণে নির্ভুল উচ্চারণ করে বৈদিক মন্ত্রগুলি বলার দক্ষতা অর্জন করতে হতো।
তাই ছন্দ ও ব্যাকরণ বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় ছিল, এই পর্যন্ত লিখে দেবে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জিওগ্রাফির উপর একটা হাতে লেখা নোটস দিয়েছি, অবশ্যই সেই নোটটা তোমরা অবশ্যই দেখবে এবং অবশ্যই সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। আশা করি সেখান থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন 4 দাগ, কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে ছিল? তোমাদের টেক্সট বইয়ের 91 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, কনিষ্কের মূর্তি 1911 খ্রিস্টাব্দে মথুরার কাছ থেকে একটি ক্ষেত থেকে একটি মূর্তি পাওয়া যায়। সেটির মাথা ও বাহু ভাঙা ছিল। এখান থেকে শুরু করে প্রথম কনিষ্কের মূর্তি এই পর্যন্ত লিখে দেবে, সম্পূর্ণটাই লিখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগ, মেগাস্তিনিসের লেখা থেকে আমরা পাটলিপুত্রের শাসন পরিচালনা সম্পর্কে কি জানতে পারি? তোমাদের টেক্সট বইয়ের 83 নম্বর পেজে রয়েছে এবং রায় মার্টিনের 114 নম্বর পেজের 18 নম্বর প্রশ্ন। চলো দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, পাটলিপুত্র নগর পরিচালনা মেগাস্তিনিসের চোখে। মেগাস্তিনিস যে ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন সেই গ্রন্থের মধ্যে শাসনের কথা বলা হয়েছে। তোমরা গ্রিক শাসক সেলুকুসের দূত হয়ে মেগাস্তিনিস কান্দাহার থেকে পাটলিপুত্রের রাজদরবারে যান। নিজের বই ইন্ডিকাতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের কথা লিখেছিলেন মেগাস্তিনিস। তোমরা নিচের দিকে দেখো, নগর পরিচালনার কাজে সাহায্যের জন্য থাকতো সেনাবাহিনী, এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন 6, গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? তার পিতা মাতার নাম কি ছিল? দেখো 566 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন নেপালের কপিলাবস্তুতে। তার পিতা এবং মাতার নাম ছিল, গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন, মাতার নাম ছিল রানী মায়া। আমি লিখে দিয়েছি, তোমরা একটু লিখে নাও। পরের প্রশ্ন 7 দাগ, শ্বেতাম্বর কাদের বলা হতো? তোমাদের টেক্সট বইয়ের 71 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, উত্তর ভারতে থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠী শ্বেতাম্বর বলে পরিচিত ছিল। এই পর্যন্ত লিখবে। এরপর 5 দাগে টিকা লেখো, যে কোনো 4টি 5 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, চতুরাশ্রম লেখো। তোমাদের টেক্সট বইয়ের 56 নম্বর পেজে। দেখো উত্তর, চতুরাশ্রম পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এখান থেকে শুরু করে নিচের দিকে দেখো, এই জীবনযাপনের অধিকার ছিল না, এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন 2 দাগ, বজ্রীদের উন্নতির 7টি নিয়ম। তোমাদের টেক্সট বইয়ের 68 নম্বর পেজে। চলো দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, বজ্রীদের উন্নতির 7টি নিয়ম। মগধের রাজা অজাতশত্রু একবার বজ্রীদের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ নিয়েছিলেন। সে বিষয়ে গৌতম বুদ্ধের মতামত জানতে তিনি একজন কর্মচারীকে বুদ্ধের কাছে পাঠান। বুদ্ধ তখন নিজের শিষ্য আনন্দের সঙ্গে সে বিষয়ে কথাবার্তা বলেন। ওই আলোচনায় বজ্রীদের দেওয়া বুদ্ধের উপদেশের মধ্যে 7টি নিয়মের কথা ওঠে। বুদ্ধ বলেন সেই নিয়মগুলি মেনে চললে বজ্রীদের উন্নতির অটুট থাকবে। রাজা অজাতশত্রু কোনোভাবেই বজ্রীদের হারাতে পারবেন না। সেই নিয়মগুলি হলো: ক, বজ্রীদের প্রায়ই সভা করে রাজ্য চালাতে হবে। এখানে ক থেকে 6 পর্যন্ত 7টা নিয়ম আছে। 7টা নিয়ম অবশ্যই তোমরা পড়বে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, চতুর্জাম ও পঞ্চ মহাব্রত কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের টেক্সট বইয়ে 70 নম্বর পেজে রয়েছে। চতুর্জাম ও পঞ্চ মহাব্রত জৈন ধর্মের 4টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হলো: কোনো প্রাণী হত্যা না করা, খ, মিথ্যা কথা না বলা, গ, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, ঘ, নিজের জন্য কোনো সম্পত্তি না রাখা। পার্শ্বনাথ এই 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি নীতিকে একসঙ্গে চতুর্জাম ব্রত বলা হয়। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈন ধর্মের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়ে থাকে। এটা অবশ্যই তোমরা পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 4 দাগ, বর্ণাশ্রম প্রথা কি? তোমাদের টেক্সট বইয়ের 55 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, বর্ণাশ্রম ঋগ্বেদে গোড়ার দিকে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা বিশেষ ছিল বলে জানা যায়। এখান থেকে শুরু করে দেখো নিচের দিকে, তাদের কোনো সামাজিক সুযোগ সুবিধা প্রায় ছিল না, এই পর্যন্ত লিখবে। তাছাড়া আমি রায় মার্টিন থেকে দেখিয়েছি। দেখো, বৈদিক যুগে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা বলতে কি বুঝো, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা একটু নোট ডাউন করে রাখো, এখনই নোট ডাউন করে রাখো, নয়তো পরে আর মনে থাকবে না, স্ক্রিনশট করবে না, তোমরা একটু খাতায় টুকে রাখো। পরের প্রশ্ন 5 দাগ, হাতিগুম্পা শিলালেখ। তোমাদের টেক্সট বইয়ের 88 নম্বর পেজে রয়েছে।
দেখো উত্তর, কলিঙ্গরাজ খারবেল হাতিগুম্পা শিলালেখ। মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। এখান থেকে মৌর্য সম্রাট থেকে শুরু করে শেষের লাইনটা দেখো, খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকেই চেদিদের শাসন শেষ হয়ে গিয়েছিল। এই পর্যন্ত লিখে দেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। পরের প্রশ্ন 6 দাগ, নাসিক লেক তোমাদের টেক্সট বইয়ের 89 নম্বর পেজে রয়েছে। দেখো নাসিক লেক 89 নম্বর পেজে। মহারাষ্ট্রের নাসিক থেকে পাওয়া গেছে দুটি লেক, একটি গৌতমীপুত্র সাতকর্ণী রাজত্বের 18 বছরের, অন্যটি 24 বছরে। শকদের ধ্বংস করে গৌতমীপুত্র সাতবাহনদের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনেছিল। মনে হয় যে তিনি নাসিক এলাকার উপর ফের শাসন কায়েম করেছিলেন। এখান থেকে শুরু করে শেষের দিকে দেখো গৌতমপুত্র সাতকর্ণী পরাজিত হয়েছিলেন। এই পর্যন্ত লিখে দেবে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।